এবার শুরু করতেছি। তাহলে আমরা কি কি আলোচনা করলাম? সাবজেক্টের নাম হলো পলিমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কোর্স কোড হলো 1207, আর আমাদের ক্রেডিট আওয়ার হলো 2 ঘন্টা প্রতি সপ্তাহে। আমাদের আলোচনার বিষয়গুলি এবার দেখতেছিলাম আমরা। একটা ছিল ইন্ট্রোডাকশন, দেন হলো ইন্ট্রোডাকশন কি, ইন্ট্রোডাকশন টু পলিমার, তাই না? আপনার কথা অনেক আস্তে শোনা যায়, একটু জোরে আপনার কথাও কেটে যাচ্ছে, সম্ভবত ইন্টারনেটের বাফারিং হচ্ছে। ঠিক আছে, একটু কষ্ট করে আপনার একটু মনোযোগ দিন। মাইক্রোফোনটা একটু কাছে নেন, মুখের কাছে। আর মাইক্রোফোন কাছে আচ্ছা, নেওয়াই শুধু আছে। আপনি আস্তে ইন্টারনেটের শোনা স্পিড যখন কম থাকে তখন সাউন্ড অনেক আস্তে শোনা যায়। ঠিক আছে, ঠিকই আছে আমি স্যার। সেই জন্য আপনাকে লিখে দিচ্ছি। এই যে আমি বললাম তো, আমি তো এক সেকশন থেকে বেশিরভাগ সময় দেখি যে একই কমপ্লেইন আসে। আচ্ছা, ওকে, লেটস কন্টিনিউ। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু পলিমার হলো আমাদের প্রথম যে আলোচনাটা থাকবে। তারপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ পলিমার। ঠিক আছে, বিভিন্ন টাইপের পলিমার সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব। ওকে, তারপরে আরেকটা পয়েন্ট যেটা আমরা দেখব সেটা হলো পলিমারাইজেশন অ্যাকশন। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হলো পলিমারাইজেশন টেকনিক্স। ওকে, লাস্টে আমরা আরেকটা দেখব সেটা হলো যে ডিফারেন্ট এসেনশিয়াল পলিমার্স। ওকে, এখানে আমরা বিভিন্ন রকমের পলিমার, যেগুলি আমরা বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন অথবা ধরেন যে মেডিকেল গুরুত্ব সম্পন্ন, অর্থাৎ যেগুলি আমাদের লাগে, কমার্শিয়াল ইম্পর্টেন্স, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে সকল পলিমারকে কমার্শিয়াল ইউজ করে থাকি, আমরা সেই সকল পলিমার নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, নেক্সট পলিমার সম্পর্কে আপনাদের কারো কোনো আইডিয়া থাকলে ওর মারবে এখন কে? আমার মারবে কে? আমার মারে কে? আপনারা, আমি বারবার বলছি যে ক্লাস করার সময় একটু খেয়াল রাখবেন যেন আশপাশে যদি আপনার কোনো প্রয়োজন পড়ে আপনি মিউট করে নিয়ে আপনার প্রয়োজনটা শেষ করে তারপরে আবার আনমিউট করবেন। ঠিক আছে, তাহলে বেটার। আশরাফুল নাহার নাদিয়া, যাক মিউট করছেন, শেষ করবেন কি? ওকে, নেক্সট আমরা মোটামুটি একটা পরিচয় পাইলাম যে কোর্সটা কি, আমাদের কোর্সের কি টপিক নিয়ে আমি আলোচনা করব, ক্রেডিট কত। ঠিক আছে, এবার আমরা একটুখানি আজকে প্রথম দিন যে আমরা আলোচনা করতে চাইছি ইন্ট্রোডাকশন টু পলিমার। আসলে পলিমার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা নেওয়ার চেষ্টা করব। ওকে, আপনাদের কাছে স্ক্রিনটা শেয়ার হয়েছে আশা করি, নাকি? স্যার। আচ্ছা, পলিমার বলতে আমরা আসলে প্রথমে যে জিনিসগুলি আমাদের মাথায় আসে কি, আইদার প্লাস্টিক অর রাবার। হয় প্লাস্টিক মাথায় আসে অথবা রাবার মাথায় আসে পলিমার হিসেবে। যদিও টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের মাথায় আসা উচিত প্রথমে ফাইবার, বিভিন্ন রকম ফেব্রিক
তারপরে যেহেতু আমরা কোর্সটা শুরুই করি নাই, আমরা কেবল আজকে শুরু করতেছি, সুতরাং আপনাদের প্রথম যে জিনিসটা দেখা যাবে মাথায় আসবে বেশিরভাগেরই আইদার প্লাস্টিক অথবা রাবার। আর সেটার মধ্যে যেমন আমি এখানে দুটো কমন এক্সাম্পল আপনাদের দেখাইছি, যে প্লাস্টিকের কে আমরা বাকেট ব্যবহার করি, আর রাবারের কে আমরা ইউজ করে থাকি সাধারণত টায়ারকে, খুবই এটা পপুলার একটা ইউজ, ঠিক আছে, কমার্শিয়াল ইউজ। দেন হোয়াট ইজ পলিমার? আমরা পলিমারের ডেফিনিশনটা আজকে শিখবো। পলিমার হলো একটা, যদি বাংলায় বলি আমি প্রথমে আপনাদেরকে, পলিমার একটা বড় মলিকুল, ঠিক আছে, যেটা ছোট ছোট সরল মলিকুল পরস্পর যুক্ত হয়ে বড় একটা মলিকুল তৈরি করে। আপনি যদি উদাহরণ হিসেবে কল্পনা করতে চান, আপনি একটা দেয়ালকে চিন্তা করেন, ঠিক আছে, ব্রিক ওয়াল, ইটের দেয়াল। দেয়ালটা কিভাবে তৈরি হয়? একটা একটা করে ইট আমরা গেঁথে পাশাপাশি যুক্ত করলে একটা দেয়াল তৈরি হয়, তাই না? এখন এই দেয়ালটার যে গাঠনিক একক সেটা কি? ইট। আর আমাদের ইটগুলি একই রকম পাশাপাশি বসতেছে, অর্থাৎ রিপিট হচ্ছে। একই রকম ইট পাশাপাশি বসে একটা বড় স্ট্রাকচার তৈরি করতেছে, একটা স্ট্রাকচার, অসংখ্য ইট মিলে। পলিমারটাকে ঠিক এইভাবে আপনারা চিন্তা করতে পারেন। আপনাদেরকে আবার একটু আনমিউট করি যাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আচ্ছা, এবার আপনাদের কাছে আবার একই প্রশ্ন থাকবে আমার, সেটা হলো যে তাহলে পলিমার সম্পর্কে যে আমি উদাহরণটা দিলাম আপনাদের, পলিমার তাহলে কিভাবে চিন্তা করবেন? জাস্ট একটা বলছি, আপনি আপনার মতো উদাহরণ তৈরি করে নিতে পারেন। বলেন। তাই করেন। পলিমারকে আমরা কিভাবে কল্পনা করতে পারি? ইটের দেওয়াল হিসেবে কল্পনা করতে পারি, যেটার মধ্যে একই রকম ইট, অর্থাৎ রিপিট হয়ে হয়ে পাশাপাশি বসে বসে একটা বড় স্ট্রাকচার তৈরি করছে, তাই না? আচ্ছা, আমাদের দেখেন পলিমারের ইংরেজি ডেফিনিশনটা এখানে কি দেওয়া আছে, হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ডস। কি আমি আবার আপনাদের লিখেও দিই, সমস্যা নেই। এখানেই লিখতেছি হাই, খেয়াল করবেন, হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ডস, ঠিক আছে। তাহলে প্রথম এর বৈশিষ্ট্য কি? আমি একটু ভেঙে দিচ্ছি, আপনাদের একদম ডেফিনিশন মতো লিখতেছি না, আমি একটু ভেঙে ভেঙে আপনাদের লিখে দিচ্ছি, ঠিক আছে। হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড প্রথম বৈশিষ্ট্য। দেন সেকেন্ড বৈশিষ্ট্য হলো, আমি ভেঙে লিখতেছি, আমি কিন্তু একেবারে ওইভাবে লিখতেছি না, আপনারা আমার মতো নোট ডাউন করতে পারেন। মেড আপ অফ সিম্পল রিপিটিং তাহলে কি বললাম, প্রথম বৈশিষ্ট্য হলো এটা হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড, অর্থাৎ অনেক ভারী একটা মলিকুল, যেটা তৈরি হয় সিম্পল রিপিটিং ইউনিট দিয়ে। রিপিটিং ইউনিট এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। ওকে, তাহলে এই দুইটা কম্বিনেশন, এই দুইটা বৈশিষ্ট্যকে আমরা কম্বাইন করলে যে ধরনের মলিকুল আমরা পাবো, সেই ধরনের মলিকুলকে উই ক্যান ডিফাইন অ্যাজ পলিমার্স। ওকে, আর এই যে সিম্পল রিপিটিং ইউনিট যেগুলি আছে, এগুলিকে আমরা কি বলবো? রিপিটিং, লিখেন, রিপিটিং ইউনিটস ইন polymer named monomers। রিপিটিং ইউনিট গুলি থাকে, তাদেরকে আমরা কি বলি বলেন? মনোমার্স। মনোমার, ঠিক আছে। মানে একটা হলে মনোমার, আর যদি অসংখ্য যেহেতু মিলে পলিমার তৈরি করে, তাই
তাই আমি লিখছি মনোমার্স। তাহলে সিম্পল আমাদের আইডিয়াটা ক্লিয়ার। এক পলিমার একটা হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড, এটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু একই রকম। সাধারণত যারা রিপিট করতেছে একই রকম বলতে এটা না যে শুধু ধরেন আপনি কল্পনা করতেছেন ইটের মতো, তা না। আমরা আবার উদাহরণ দিব, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ব্রড ক্লাসিফিকেশন দেখানোর জন্য, ইজিয়ার করার জন্য ব্যাপারটা। বাট যে একই রকম যেটা রিপিট হচ্ছে, হ্যাঁ হইতে পারে আপনি ইটের সাথে পাথর মিশায়েও বিল্ডিং তৈরি করতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সিকোয়েন্সটা রিপিট করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পলিমার কি আর মনোমার কি সেটা বুঝলাম, শিখলাম। এবার একটা জিনিস শিখবো, সেটা হলো পলিমারাইজেশন রিঅ্যাকশন। স্যার মনোমারটা আরেকবার বলেন। পলিমারটা যে সকল রিপিটিং ইউনিট দিয়ে তৈরি, যেই একক দিয়ে তৈরি, তাকে বলা হয় মনোমার। জি স্যার। ওকে, আচ্ছা, যেমন ইটের দেয়ালের ক্ষেত্রে ইট, যদি পাথরের দেয়াল হয় তাহলে পাথর। ওকে, পলিমারাইজেশন আমরা কি এই টিআইওএন দেখলেই বুঝি এটা একটা প্রসেস, তাই না? প্রসেস, তাই তো। সন থাকলে আমরা সাধারণত বুঝি যে এটা দিয়ে কোনো একটা প্রসেস বোঝানো হয়েছে। এখানে পলিমারাইজেশন অর্থ পলিমার তৈরির প্রক্রিয়া। ওকে, বা আমরা এখানে সিম্পলি বলতে পারি দ্য রিঅ্যাকশন through which monomers are converted to polymers. Okay, সিম্পল। যেই পদ্ধতিতে মনোমার থেকে পলিমার তৈরি করা হয় যে রিঅ্যাকশনের মাধ্যমে, সেটাকে আমরা বলবো পলিমারাইজেশন। ডান? বুঝতে পেরেছেন? না বোঝার কিছু নাই। এবার যদি আমরা উদাহরণটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা, যে আমরা বাজারে কি পলিথিন বিভিন্ন কারণে ব্যবহার করি, তাই না? পলিথিন, আমরা জানি পলিথিন একটা পলিমার, খুবই কমন ইউজড একটা পলিমার, তাই তো, তাই না? শুনতে পাচ্ছেন? তাহলে এইটা পলিমার হলে নিশ্চয়ই এর একটা মনোমার আছে, তাই তো? জি স্যার। মনোমারটার নাম কি হবে? ইথিন। ইথিন বলতে পারেন, আমরা এখানে ইথিলিন লিখছি, যেহেতু পলিথিন আমরা বলি ইথিলিন লিখছি, সেটার জন্য আপনারা কনফিউজড হবেন না। এটা উদাহরণ যেখান থেকে নেওয়া, সেটা একটু ওল্ড নেমটা ইউজ করা হয়েছে। যদি ইথিলিন ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি পলিইথিলিন, আর যদি আমরা ইথিন বলি তাহলে ইজিলি আমরা বলতে পারি পলিথিন, তাই না? পলিইথিন। এখন আমরা যদি লিখি ইথিন, এটাকে আমরা পলিমারাইজেশন করলে আমরা পাবো তাই তো, সিম্পল। আচ্ছা, তবে এই রিঅ্যাকশনটা কিভাবে হয়, কত ভাবে হইতে পারে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ইথিলিনকে আমরা সাধারণত উচ্চ তাপ চাপে ক্যাটালিস্টের উপস্থিতিতে বিক্রিয়া করাইলে পলিইথিলিন বা পলিমার তৈরি হয়। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, পলিমার কি জিনিস, মনোমার কি জিনিস, আর পলিমারাইজেশন কাকে বলে। ওকে, এবার একজন যে কেউ একটু সাহস করে, এটা খুবই সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট। দেখবেন এরকম ছোটখাটো জিনিস প্রায় পরীক্ষায় আসে, আপনার পরবর্তীতে বিভিন্ন ভাইবা টাইভাতে ফেস করলে আপনাকে উত্তর দিতে হতে হবে, ঠিক আছে? সো আপনি যেটা করবেন, এখন যে কেউ একজন একটুখানি এই তিনটা ডেফিনেশন আপনার মতো করে বলেন, নো প্রবলেম, এখানে কোনো হেজিটেশনের দরকার নেই। যে কেউ
চেষ্টা করে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার বলে এখানে বলেন। পলিমার নাম বলে বলেন। স্যার আশিক মাহমুদ, ডি সেকশন। ঠিক আছে, বলেন। স্যার এখানে পলিমার হচ্ছে এমন কিছু হাই মলিকুলার ওয়েটেড কম্পাউন্ড যারা হচ্ছে যে কিছু ছোট ছোট রিপিটিং ইউনিটকে একসাথে হয়ে একটা মলিকিউল তৈরি করে। এখানে এই যে সবগুলো রিপিটিং ইউনিট নিয়ে যে মলিকিউলটা আছে সেটাকে বলবো আমরা পলিমার, আর যে ছোট ছোট রিপিটিং ইউনিট গুলো আছে সেগুলাকে বলবো আমরা মনোমার। ভেরি গুড। আচ্ছা, আর পলিমারাইজেশন হচ্ছে সেই প্রক্রিয়াটা যে প্রক্রিয়ার মাধ্যমে ছোট ছোট মনোমার গুলা একসাথে যুক্ত হয়ে পলিমার গঠন করবে। ভেরি গুড। উদাহরণ কি দেওয়া হয়েছে এটাও শিখে ফেলেন উদাহরণ ছোট্ট ছিল করে। স্যার যে যেমন ইথিন থেকে পলিইথিন তৈরি করা, যে ইথিনের মলিকিউল গুলা একসাথে চেইনের মধ্যে যুক্ত হয়ে পলিইথিন তৈরি করছিল। ভেরি গুড, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আসি। উত্তর দিলে আপনাদেরটা নোট করে রাখা হবে, তাতে সুবিধা আছে পরবর্তীতে কখনো বোনাস দেওয়া যায় কিনা। ওকে, ডান। নেক্সট দেখি, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, দেখেন এই পলিমার গুলিকে আপনারা চিনেন কিনা। প্রথমটা কি? তুলা। ঠিক আছে, কার্পাস তুলা। খুব একেবারে স্পেসিফিক বলছেন। ঠিক আছে, তুলার ইংরেজি যে কেমিক্যাল নাম, তুলা হলো ইংরেজি হলো কটন, সেটা হলো ট্রেড নেম, কিন্তু আপনার যেটা কেমিক্যাল নেম সেটা কি? প্রোটিন। নাকি? প্রোটিন তো এটা জাত না, তাহলে কি? সেলুলোজ। সেলুলোজ, ভেরি গুড, থ্যাংক ইউ। সেলুলোজ। স্যার সেলুলোজ জাতীয় কিছু। হ্যাঁ হ্যাঁ, সেলুলোজ। সেলুলোজ জাতীয় না, সেলুলোজ। ঠিক আছে, কটন সেলুলোজ। আচ্ছা, এইটা কি হতে পারে? লাইলন। নাইলন। লাইলন না, নাইলন। ঠিক আছে, NYLON, নাইলন। এইটা কি সোর্স কি এটার? এই তুলাকে আমরা কোত্থেকে পাই? ন্যাচারাল স্যার এটা। আর এইটা কোত্থেকে পাই? আর্টিফিশিয়াল। তৈরি করতে হয় আমাদের, তাই না? আচ্ছা, আরে এই থার্ড ছবিটা কি? এটা রাবারের কষ। ভেরি গুড, রাবার। রাবারের কেমিক্যাল নেম কি, যেটা ন্যাচারাল রাবার সেটা? পাইন। বেসিন। আমি বলি স্যার, আপনার ইন্টারনেটের কানেকশন অবস্থা ভয়ঙ্কর। ওয়েট 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 বলি পলি আইসোপ্রিন, পরিচিত নাম, শুনেছেন এর আগে? পলি আইসোপ্রিন। ঠিক আছে, আবার বলেন। পলি আইসোপ্রিন লিখতেছি, দাঁড়ান আপনাদেরকে লিখেই দেখাই। ওকে, ঠিক আছে। এরপরে আরো বিভিন্ন রকম হতে পারে, যেমন এটা হতে পারে পিইটি ফাইবার, এটা হতে পারে পিইটি ফাইবার। ঠিক আছে, বা থ্রেড। আইসোপ্রোটিন। হ্যাঁ, আইসো কি? আইসোপ্রিন, আইসোপ্রোপিন না, আইসোপ্রিন।
আচ্ছা, আর লাস্ট আমরা বিভিন্ন রকম ডাইং করতে পারি পলিমারকে, এই জন্য জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি যে পলিমারিক ডাইও হতে পারে বিভিন্ন প্রসেস, সেগুলো আমরা সামনে দেখব। এটা আপনারা একটু দেখেন, আমি আপনাদেরকে 2 মিনিট টাইম দিলাম, আপনারা একটুখানি এই পুরো স্লাইডটাকে একটু দেখেন, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, স্যার এই সো পিডিএফটা আপনারা আমরা পাবো? দেখছেন, হ্যাঁ আমি আপনাদেরকে নোট দিব, লেকচার না দিলেও বইয়ের পিডিএফ ট্রাই করব, বাট আপনারা নিজেরাও একটুখানি জাস্ট টপিকগুলি ধরে আপনারা একটু ইন্টারনেটে সার্চ করলে দেখবেন যে অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন। ওকে ওকে, আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনাদের যাতে হেল্প হয়। ওকে, তাহলে আমাদের প্রপার্টিগুলি কি কি হতে পারে পলিমারের, যদি বলেন এক এক করে আমরা আলোচনা করি। প্রথমে লো ডেনসিটি, এটা মেটাল বা এই ধরনের এলিমেন্ট থেকে ডেনসিটি জেনারেলি লোয়ার, ঠিক আছে। ডেনসিটি কম থাকলে বেশ কিছু সুবিধাও আমাদের আছে, ঠিক আছে। এটা কম ভারী হবে, তারপরে এটাকে ইজিলি শেপ দেওয়া যাবে। ওকে, এটার অনেক সময় যে টেনজাইল স্ট্রেংথ, সেটা টেনজাইল যে ক্যারেক্টার সেটা বেটার হয়, মানে এটার ঘনত্ব কম। এটা একটা প্রপার্টি, কমন প্রপার্টি পলিমারের। অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে, অনেক ক্ষেত্রে এটা দেখা যাবে যে কাজে নাও লাগতে পারে। সেকেন্ড ওয়ান, মানে এটার ঘর্ষণের যে ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট সেটা কম। সাধারণত দেখবেন পলিমারের সারফেস খুব সুন্দর হয়, ফিনিশটা খুব চমৎকার হয়, সেই জন্য এটা ফ্রিকশন কম হয়। ওকে, তাতে এনার্জি লস বিভিন্ন বিভিন্ন যে আপনার মুভিং পার্টস ব্যবহার করলে এটার যে এনার্জি লস সেটা অনেক কম হবে। দেন থার্ড পয়েন্ট, 6 নাম্বারটা 3 নাম্বার পয়েন্ট, 3 কি বলছেন? আর এটা ভালো প্রতিরোধী কিছু হয়। করোশন রেজিস্ট্যান্ট, অর্থাৎ হ্যাঁ, প্রতিরোধী। কেমিক্যাল যে ক্ষয় সেটা হয় না, ঠিক আছে। কম হয়। তাহলে এটা নিশ্চয়ই এটা অনেক বড় একটা উপকারে আসে আমাদের, তাই না? কারণ কেমিক্যালি যদি ক্ষয় না হয় তাহলে আমরা এটাকে অনেক কাজে ব্যবহার করতে পারবো। তারপরে ফোর্থ পয়েন্ট, সহজে আকার দেওয়া যায়। ভেরি গুড, এই তো সহজে আকার দেওয়া যায়, অর্থাৎ এটা গলায় অথবা আপনি যখন তৈরি করবেন তখনই একটা নতুন আকার দিতে পারবেন। ওকে, পয়েন্ট 5, Excellent surface finish can be obtained. তারা যদি মসৃণ পলিমারের তল জিনিস তৈরি করা দেখেন, যায়। হ্যাঁ একদম মসৃণ তল তৈরি করা যায়। আচ্ছা, ভেরি গুড। 6 নাম্বার 6,
সাধারণত যদি সারফেস গুলি কাছাকাছি থাকে তারপরেও এদের মধ্যে ওই যে বললাম না ফ্রিকশন কম হয়, করোশন কম হয়, সো এগুলোর সারফেস বিভিন্ন সারফেসকে খুব কাছাকাছি রাখা যায়, এতে এদের ক্ষয় বা ক্ষতি কম হয়। ওকে, খুব কাছাকাছি একের পর এক সারফেস ফিনিশ দেওয়া যায়। দেন 7 লাভজনক। ইকোনমিক্যাল শব্দের অর্থ কি? লাভজনক। লাভজনক। ইকোনমিক্যাল বলতে পারেন সাশ্রয়ী। অর্থাৎ কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় ইকোনমিক বিভিন্ন কাজে। ঠিক আছে, আমি বলতেছি, যেমন উদাহরণস্বরূপ আপনি যদি চিন্তা করেন আগে যে আমাদের ওয়াটারের পাইপলাইন ব্যবহার করা হতো বিল্ডিং এ, সেগুলি কি দিয়ে তৈরি হতো? কি দিয়ে? লোহা, তাই না বেশিরভাগ? লোহা। আর এখন কি দিয়ে ইউজ করে? প্লাস্টিক। স্পেসিফিক্যালি নাম বলতে পারবেন কি প্লাস্টিক? পিভিসি। ভেরি গুড, কেউ একজন ট্রাই করছেন। পিভিসি। হ্যাঁ, পিভিসি পাইপ ব্যবহার করা হয়। ওই পিভিসি পাইপ কি লোহার চেয়ে দাম কম না বেশি? দাম কম স্যার। হ্যাঁ, টিকে কি লোহার পাইপের থেকে বেশি না কম? কম। পিভিসি পাইপ কি লোহার পাইপের থেকে কম দিন যায়, বেশি দিন যাবে? ও বেশি দিন, জি স্যার বেশি দিন যায়। তাহলে এটা কি সাশ্রয়ী হলো না আপনার অর্থনৈতিক ভাবে? জি স্যার। কম হচ্ছে। আচ্ছা, দেন পোর টেনজাইল স্ট্রেংথ 8 নাম্বার পয়েন্ট মানে কি? তার প্রসারণ ক্ষমতা কম। মেটাল যেমনটা পারে, টেনজাইল স্ট্রেংথ মানে প্রসারণ ক্ষমতা না, মানে প্রসারণ হয়ে আবার ব্যাক করার যে ক্ষমতা, অর্থাৎ এটা যে পরিমাণ ভার সহ্য করতে পারে সেটা মেটালের থেকে কম, ঠিক আছে, বা অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে কম। আচ্ছা, এরপরে বলবিদ্যা কম। মেকানিক্যাল প্রপার্টি কম, অর্থাৎ এটা আমরা বিভিন্ন যন্ত্রে ব্যবহার করলে যে টেনজাইল স্ট্রেংথ, ডাক্টিলিটি এগুলি মেটালের থেকে কম, ঠিক আছে। মেকানিক্যাল প্রপার্টি গুলি আছে সেগুলি পলিমারে মেটাল বা অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে একটুখানি কম আছে। তারপরে 10 নাম্বার পয়েন্ট, স্যার তাপমাত্রা প্রতিরোধী কম, এরকম সহজে তাপে কি হয়, তাপের ডিফর্ম প্রতিরোধ হয়ে যায়, কম। হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, শেপ চেঞ্জ হয়ে যায় বা তার স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। জি স্যার। আর 11 নাম্বার পয়েন্ট, বিভিন্ন কালারে তৈরি করা যায়। কালার পরিবর্তন করা। কালারিং করা অনেক ইজিয়ার অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে, তাই না? আমরা যখন এটাকে লিকুইড আকারে থাকবে তখন কালার মিক্স করতে পারি, পরবর্তীতে কালার মিক্স করতে পারি, এটার উপরে কালার দিলে সেই কালারটার যে স্টেবিলিটি বা তার যে কি বলবো ডিউরেবিলিটি অনেক বেশি হয়। এই সিম্পল কিছু প্রপার্টি, আরো অনেক আছে, আপনি ইচ্ছা করলে আরো ভালো কিছু প্রপার্টি দিতে পারেন, সেন্টেন্স গুলিকে আরো সুন্দর করতে পারেন। ওটা আপনারা, আমি লেকচারের জন্য সিম্পলি কিছু ক্যারেক্টারিস্টিক্স শো করলাম। আচ্ছা, এবার আসি আমরা ক্লাসিফিকেশন অফ পলিমার। এটা আপনারা বলবেন, আমি হেল্প করব, ঠিক আছে। ক্লাসিফিকেশন না এটা, কিন্তু কিভাবে ক্লাসিফাই করব, ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে আমরা পলিমারকে ক্লাসিফাই করতে পারি, সেটা এখানে বলা আছে। এক এক করে বলেন দেখি। প্রথমটা কি? সোর্স মানে কি? উৎস। উৎস। তারপরে থার্মাল রেসপন্স। মানে কি? স্যার তাপ দিলে তাপ পলিমারটা প্রতিক্রিয়া, কেমন, না তাপ প্রতিক্রিয়া। তাপের প্রতিক্রিয়ায় পলিমারটা কেমন হয় সেটার জন্য, সেটার উপরে ডিপেন্ড। আচ্ছা, তারপর 3 নাম্বার, স্যার বিভিন্ন যে বিক্রিয়াগুলো হয় সেগুলোর আর কি রিঅ্যাকশনের কথা বলছে পলিমারাইজেশন। ভেরি গুড। তারপরে 4 নাম্বার, আণবিক বিন্যাস স্যার। পলিমারের মলিকিউলগুলির মধ্যে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কেমন, লবণগুলি কিভাবে সজ্জিত হচ্ছে সেটাকে, বা পরমাণুগুলি কিভাবে সজ্জিত হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে।
আচ্ছা, তারপরে 5 নাম্বার পয়েন্ট, অ্যাপ্লিকেশন বা ফিজিক্যাল প্রপার্টি, যে নরমাল অ্যাপিয়ারেন্স বা এর যে ফিজিক্যাল প্রপার্টি আছে বা এটাকে কোথায় ব্যবহার করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে করা হয়। 6 নাম্বারটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা আমি এবি সেকশন থেকে উত্তর পাইছি। আপনারা কি কেউ এই শব্দটার সাথে পরিচিত? স্যার স্পষ্টতা এরকম কিছু বা ফ্রেশ টাইপের? এটা হলো ট্যাকটিসিটি, হলো ত্রিমাত্রিক যে তার বিন্যাস স্ট্রাকচার সেটার উপরে ডিপেন্ড করে। ত্রিমাত্রিক, ঠিক আছে? অর্থাৎ ওই যে অনেকটা ওই সিস ট্রান্সের মতো, ঠিক আছে? মলিকুলগুলি কি একই দিকে বা বিপরীত দিকে নাকি এলোমেলো, এইগুলোর উপরে ডিপেন্ড করে করা হয়, ঠিক আছে? আমরা দেখবো এটার ডিটেইল, দেখবো কয় ভাগে ভাগ করা হয় সেটা দেখবো। তারপরে সাধন মজুমদার বলে ফেলেন, কিছু বলবেন? না স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। এরপরে 7 নাম্বার, ক্রিস্টালাইনিটির উপরে ডিপেন্ড করে। অর্থাৎ আমরা জানি পলিমারের মধ্যে ক্রিস্টালাইনিটি থাকতে পারে, কি একদম অনেক বেশি ক্রিস্টালাইন নাকি একেবারেই কম ক্রিস্টালাইন, এইটার উপরে ডিপেন্ড করে আমরা পলিমারকে ভাগ করতে পারি। আর লাস্টেরটা হলো স্যার পলিমারের জড়িত মুহূর্ত মানে যুক্ত হওয়ার যে মুহূর্ত, এটা মনোমারগুলি কেমন, পলিমারের মধ্যে যে আমরা মনোমারগুলি ব্যবহার করছি সেই মনোমারগুলি কেমন সেটার উপরে ডিপেন্ড করে ক্লাসিফাই করে, ঠিক আছে? যে একই রকম মনোমার দিয়ে তৈরি করা হয়েছে নাকি বিভিন্ন রকম মনোমার দিয়ে তৈরি করা হয়েছে, বা মনোমারগুলি কয় রকম সেটার উপরে ডিপেন্ড করে আমরা এটাকে ক্লাসিফাই করি। দেখবেন খুব সহজ, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এবং ইন্টারেস্টিং। আমি আশা করি যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন তাহলে পড়া অর্ধেকের বেশি হয়ে যাবে। প্রথম ক্লাসিফিকেশন, দেখেন এটা বুঝতে পারেন কিনা, একেবারেই সহজ। বুঝতে পারছেন? 3 ভাগে ভাগ করছে, একটা ন্যাচারাল, একটা সেমি সিনথেটিক, আর একটা হলো কি সিনথেটিক। ন্যাচারাল পলিমার কি, যেটা নেচার থেকে এক্সট্রাক্ট করা হয় সেটা হলো ন্যাচারাল পলিমার। আর সিনথেটিক পলিমার কি, যেটা ল্যাবরেটরিতে সিনথেসাইজ করা হয় সেটা হলো সিনথেটিক পলিমার। আচ্ছা, আর সেমি সিনথেটিক কি হবে তাহলে? স্যার যেটা স্যার প্রাকৃতিক থেকে পাওয়া যায়, হ্যাঁ, যেটা অরিজিনালি ন্যাচারাল কিন্তু মডিফাইড ইন ল্যাবরেটরি অর কেমিক্যাল প্রসেস, ঠিক আছে? কেমিক্যাল প্রসেসের মাধ্যমে মডিফাই করবেন ন্যাচারাল পলিমারকে, তাহলে আমরা সেটাকে বলবো সেমি সিনথেটিক। দেখেন সবগুলির উদাহরণই খুবই সহজ, যেমন ন্যাচারালের কটন, সিনথেটিকের পলিয়েস্টার, নাইলন, আর সেমি সিনথেটিকের ক্ষেত্রে সেলুলোজ অ্যাসিটেট। অর্থাৎ সেলুলোজকে আমরা অ্যাসিটেট একটা কেমিক্যাল দিয়ে মডিফাই করার ফলে এটা সেলুলোজ অ্যাসিটেট হয়েছে, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডের মাধ্যমে। এটা হলো আজকে আমাদের ক্লাস শেষ, এই পর্যন্ত আজকে ক্লাস করাবো। থার্মাল রেসপন্সের উপরে ডিপেন্ড করে 2 ভাগে ভাগ করা হয়, খুব সহজ, এটা ইন্টারমিডিয়েটে পড়ছে। একটা হলো থার্মোসেটিং আর একটা হলো প্লাস্টিক। থার্মোসেটিং মানে কি, এই পলিমারটাকে একবারই তৈরি করা যায়, অর্থাৎ এটাকে একবার হিট দিতে পারবেন, যখন মনোমার থাকবে এটাকে হিট দিবেন, পলিমারে পরিণত হবে, ঠিক আছে? ক্রস লিঙ্কিং হবে, এমন একেবারে জড়ায় পাল্টায় এমন একটা স্ট্রাকচার তৈরি করবে যেটা আর নতুন ভাবে আবার তাপ দিয়ে ভাঙে নতুন করে রিশেপ করা সম্ভব না। তাহলে থার্মোসেটিং পলিমারকে আর তাপ দিয়ে রিশেপ রিমোল্ড করা সম্ভব হবে না, ঠিক আছে? ওকে, কিন্তু থার্মোপ্লাস্টিক পলিমারকে কি করা যাবে? তাপ দিলে গলানো যাবে,
গলায় আবার নতুন করে এটাকে শেপ দেওয়া যাবে। ঠিক আছে, ধরেন ছিল বালতি, এটাকে এখন আপনি মগ বানাইতে পারবেন, জগ বানাইতে পারবেন। যে অ্যাডভার্টাইজ দেখায় না আরএফএল এর, যে জগের একটা অ্যাডভার্টাইজ দেখাইতো না, বদনা থেকে জগ বানাইছে, মনে আছে? বেশ কয়েকদিন দেখাইছে মাঝখানে, তাই তো? আবার দাগাদাগি করতেছে পড়ালেখা বাদ দিয়ে, মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ওইটা হলো থার্মোপ্লাস্টিক পলিমার, জগ তৈরিতে ব্যবহার করছে। আর থার্মোসেটিং হতে পারে যেমন ব্যাকেলাইট প্লাস্টিক, পলিয়েস্টার, ইপক্সি রেজিন, এগুলো কি ব্যাকেলাইট যেমন ব্যবহার করা হয় সুইচ বোর্ডে। তারপরে আপনার ধরেন এটা হতে পারে রাবার যে টায়ার, সেটাও থার্মোসেটিং। টায়ারকে পুরাইলে কি আবার গলায় নতুন টায়ার বানানো যায় তার দিয়ে? না। একদম না। এই টায়ারগুলি কিন্তু ডাম্প করতে হয়, অর্থাৎ এই টায়ারগুলি আর কোনোদিন ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝলাম থার্মোসেটিং পলিমার কি আর থার্মোপ্লাস্টিক পলিমার কি। থার্মোপ্লাস্টিকের উদাহরণ যেমন মনে করেন পলিথিলিন, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, পিভিসি, এগুলি সবগুলিকে গলায় আবার রিসাইকেল করা যায়। আচ্ছা, এখানে দেখেন লাস্ট লাইনে কি লেখা? কি? এটা ইম্পর্টেন্ট একটা হোমওয়ার্ক, কাজে দিবে আপনাদের, অ্যাসাইনমেন্ট। আমাকে সবাই আবার জমা দিবেন। আমি একটা ইমেইল করব আপনাদের, সেই ইমেইলের রিপ্লাইয়ে আপনারা এই অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। লিখে নেন, খাতায় লেখেন দ্রুত, তাহলে ক্লাস শেষ। স্যার একটু আরেকবার বলেন। লেখাই আছে তো, এই যে নিচে হোমওয়ার্ক। আচ্ছা, আমি আপনাদের একটা ইমেইল করব, সেই ইমেইলের রিপ্লাইয়ে আপনারা এই অ্যাসাইনমেন্টটা আপনারা সাবমিট করবেন হাতে লিখে। ঠিক আছে, জি স্যার। নিজের মতো করে, সিম্পল। That's just the difference between thermoplastic and thermosetting polymer. থার্মোসেটিং পলিমার কিভাবে কি কি বৈশিষ্ট্য হতে পারে, আর থার্মোপ্লাস্টিক পলিমারের এটা পাশাপাশি লিখলেই দেখবেন যে আপনি পেয়ে যাচ্ছেন পার্থক্য। তাহলে আপনার বৈশিষ্ট্যগুলিও শেখা হয়ে যাবে। এটা আপনারা নিজেরা এইখান থেকে ইনফরমেশন নিতে পারেন, ইন্টারনেট থেকে, যেখান থেকে সুবিধা আপনাদের মনে হয় আপনারা নিয়ে সুন্দর করে গুছিয়ে লেখেন। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এতটুকুই ক্লাস রাখলাম। তো আমরা যা যা পড়লাম দেখবেন যে খুবই সিম্পল, খুবই ইজি। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলেই পারবেন। আমি আপনাদেরকে কন্টেন্ট দিয়ে দিব, আশা করি আপনাদের প্রবলেম হবে না। আরো কন্টেন্টে ইলাবোরেট থাকবে, আপনারা সেখান থেকে আরো ভালোভাবে পড়ে নিতে পারবেন। ওকে, জি স্যার। চ্যাট বক্সে কি প্রেজেন্ট দেওয়ার দরকার আছে? আজকে আপাতত দরকার নাই, আশা করি এটা রেকর্ডেড থেকে যাবে। ঠিক আছে, এই ফাইলটাকে দেওয়া হবে আমাদেরকে পিডিএফটা? ইনশাআল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নাই, সেটাও দেওয়া হবে। তবে একটু সময় লাগে এটার হইতে। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে সামহাউ ইন্টারনেট ডিসরাপ্ট হয় তাহলে রেকর্ড পাওয়াটা খুবই কঠিন কাজ। ঠিক আছে, আশা করি এটা হবে না। ওকে, তবে সিম্পল। আমি আপনাদের এবার যে কন্টেন্ট গুলি দিব দেখবো যে পলিমার ভালোই পারবেন আশা করি। ঠিক আছে, ডান। তাহলে আজকের মতো আপনাদের এরপরে বোধহয় ক্লাস আছে, তাই না? জি স্যার। কি ক্লাস? কি ক্লাস? স্যার অর্গানিক কেমিস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো হবে না, এরপর ম্যাথ ক্লাস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা আবার আলোচনা কন্টিনিউ করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।